ফারিনের চোয়াল শক্ত হয়ে গেল। এতক্ষণ ধরে সবকিছু মেনে নিতে পারলেও লাস্টের কথাটা যেন একদমই মানতে পারছিল না। যেখানে বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও ফারিন কখনো নির্ঝরকে স্যার ব্যতীত অন্য কিছু বলতে পারেনি, সেখানে মেহনাজ কিনা তাকে নির্ঝর বলে সম্বোধন করেছে। ফারিন রাগে গজগজ করতে করতে বলল, ফোন রাখ তুই, আমি কালকেই কলেজে আসবো। আর ওই শাকচুন্নিকে তো আমি। ফারিন ফোন কেটে দিল। রাগে শরীর রিরি করে কাঁপছে তার। মনে হচ্ছে এখনই গিয়ে মেহনাজের চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। রাগে হাত মুষ্টিবদ্ধ করলো সে। আকাশের গায়ে টাঙানো দীপ্তিমান এক ফালি অর্ধচন্দ্র, সেও মাঝে মাঝে মেঘের দস্যিপনায় লুকিয়ে পড়ে। দেয়াল ঘড়ির একটানা টিকটিক শব্দ যেন কক্ষের নীরবতায় একমাত্র জীবন্ত আওয়াজ। এক উষ্ণ নির্জনতা ছড়িয়ে আছে কক্ষটিতে। ঘরের দরজাটা ধীরে খুলে যায়। ভেতরে ঢুকে নির্ঝর নিঃশব্দে। তার চোখ সোজা গিয়ে স্থির হয় বিছানার উপর। সেখানে ঘুমিয়ে আছে ফারিন, বুকের উপর রাখা একটা রসায়নের বই। তার পাতাগুলো খানিক খোলা, খানিক কুঁচকে থাকা, যেন পড়তে পড়তে মাঝপথে ক্লান্ত হয়ে পড়েছে সে। নিঃশব্দ জয় হয়েছে ঘুমের। পাট আর প্রয়াস হেরে গেছে। চুলের কিছু অংশ পড়ে আছে কপালের কোণে। কক্ষের উজ্জ্বল আলোক রশ্মি তার মুখশ্রীকে করে তুলেছে আরো লাবণ্যময়, অধিকতর মোহনীয়। হঠাৎই ফারিনের হাত যায় বেডসাইড টেবিলে রাখা কাচের গ্লাসটার দিকে। এক অদ্ভুত রকম পুরাতন অভ্যাস ফারিনের। কখনোই শান্ত হয়ে ঘুমাতে পারে না সে। ঘুমানোর মাঝে পুরো বিছানা জুড়ে ফুটবল তাকে খেলতেই হবে। আরও সে ঘুমিয়েছে বিছানার কোণে, ফলে সহসা তার হাত চলে গিয়েছে গ্লাসটার দিকে। কিন্তু এখন যদি গ্লাসটা নিচে পড়ে তাহলে বিশ্রী একটা শব্দের সৃষ্টি হবে। মুহূর্ত ভঙ্গের এক তীব্র শব্দ ছুটে যাবে নিস্তব্ধ রুমের শরীর ছুঁয়ে। তা নির্ঝর দ্রুত এগিয়ে যায় ফারিনের দিকে। আলতো হাতে তার হাতটা সরিয়ে দেয় সেখান থেকে। তবে ফারিনের হাত সরাতে গিয়ে ঘটে একটা অদ্ভুত সুন্দরতম ঘটনা। ফারিন তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই নির্ঝরের হাত টেনে সে হাতের উপর মাথা রাখে। আর এদিকে ফারিনের এহেন কাণ্ডে নির্ঝরের মুখশ্রী ধীরে ধীরে ঝুঁকে আসে ফারিনের খুব কাছাকাছি। তাদের নিঃশ্বাসের উত্তাপ মিলেমিশে এক অব্যক্ত সুর তুলছে বাতাসে। ঘরটা নিঃশ্বার, কিন্তু তাদের মাঝখানে জমে উঠেছে শব্দহীনতা। বেজে ওঠে এক নিঃশব্দ কবিতার প্রেমময় চরণখানা। ঠিক সেই মুহূর্তে ফারিনের ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে তাকায়। হঠাৎই শ্বাস আটকে আসে তার। নির্ঝর তার সম্মুখে। তাদের মাঝে দূরত্ব মাত্র কয়েক সেন্টিমিটারের। চোখাচোখি হয় দুজনার। মিলিত হয় নেত্রজোড়া। দুটি নয়ন জ্বলে উঠে। তাদের মুখ এতটাই কাছাকাছি যেন সময়ের নিজস্ব সীমারেখা মুছে গেছে। শুধু নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে মুখের রেখা। আর সেই স্পর্শে জন্ম নিচ্ছে এক মৃদু প্রেম, যার না আছে ভাষা, না আছে নাম। এই আপনার ভালোবাসা ছিল? এই আপনি আমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবেন? এই জন্য আমি বলি, সব পুরুষই সমান। আপনিও তাদের অন্তর্গত, আপনিও আলাদা নন। বলুন, সেদিন কেন আমাকে এতগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিলেন? কেন আমাকে নতুন করে ভালোবাসতে শেখালেন? কি হলো, কথা বলছেন না কেন? বলুন বলুন। হৃদগহীনে চলা হাজারটা প্রশ্ন ব্যক্ত করে হৃদিতের কলার ধরে জোরে ঝাঁকুনি দিল আনায়া। অন্যদিকে আনায়ার এমন ব্যবহারে হতভম্ব হৃদিত। চারিপাশে একবার চোখ বুলালো সে। আশেপাশের লোকজন তাদের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। তা দেখে হৃদিত বলল, কাম ডাউন আইনিন, শান্ত হও, এটা পাবলিক প্লেস, সবাই তাকিয়ে আছে। কিন্তু কে শুনে কার কথা। লাগে হিতাহিত জ্ঞান হারিয়েছে আনায়া। আশেপাশে কে কি ভাবলো কি বললো সেদিকে কোনো খেয়াল নেই তার। সে ফের সজোরে হৃদিতের কলা ঝাঁকিয়ে বলল, দেখুন, দেখতে দিন সবাইকে। হৃদিত অবাক নয়নে চেয়ে রইল আনায়ার পানে। এ কোন আনায়াকে দেখছে সে? এটা কি আসলেও তার আইনিন, যে মেয়েটা কারোর সাথে কথাও বলে না, ভদ্রতায় নুয়ে থাকে সর্বক্ষণ? আজ এতটা ডেসপারেট কিন্তু কেন? কিছুক্ষণ আগে মাথার উপর সদ্য জাগা রোদের স্বর্ণাভ ছায়া, ঘড়ির কাঁটায় সবে সকাল 8টা। তাই সূর্যের কিরণ তখনও রুড়ো হয়ে পড়েনি, মোলায়েম আলোর মতো গায়ে পড়ছে। এক হাট খোলা রিকশার মাঝে বসে আছে আনায়া। আজ ভার্সিটি যাবে না সে। মস্তিষ্ক বিষণ্ণ, হৃদয় বিরহে নীরব যুদ্ধ। এই অবস্থাতে কোনো মতেই ক্লাস করা সম্ভব নয় তার পক্ষে। আর যখনই তার মন খারাপ থাকে তখনই সে শিশিরের সাথে কথা বলে, নয়তো ইনায়াদের বাসায় যায়। তবে আজকের বিষণ্ণতা সবচেয়ে ভিন্ন। এই বিষণ্ণতা শিশিরের সাথে ভাগ করা যাবে না, তাই সে যাচ্ছে ইনায়াদের বাসায়। হঠাৎই দূরের একটা ক্যাফেতে দৃষ্টিগত হলো তার। প্রথমে চোখ সরিয়ে নিল। কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে অজ্ঞাত এক শিহরণ বেয়ে উঠে তার পিঠ বেয়ে। সেখানে বসে আছে তার আকাঙ্ক্ষিত ব্যক্তিটি। এক মুহূর্তে চিনে ফেলে সে। রিক্সা আসার আগে আনায়ার হৃদয়ের গতি যেন কয়েক সেকেন্ড থমকে গিয়েছিল। তবুও দ্রুত রিক্সা থেকে নেমে সেদিকে পা বাড়ায় সে। কিন্তু ক্যাফের কাছাকাছি যেতেই হঠাৎ পদচারণা থমকে যায় তার। কাচ ঘেরা জানালার ওপার সে বসে আছে হৃদিত। তবে সে একা নয়, তার বিপরীতে বসে আছে এক অষ্টাদশী।
সতেজ মসৃণ আভিজাত্যে ছোঁয়ানো তার মুখশ্রী। হঠাৎই কয়েকগুচ্ছ চুল এলোমেলো হয়ে পড়ল তার কপালের উপর। হৃদিত নিঃসংকোচে হাত বাড়িয়ে সেই চুলগুলো আলতো করে সরিয়ে দিল। কিন্তু এই চুপচাপ দৃশ্য যেন আনায়ার বুকে আগুনের ফুলকি ছুড়ে দেয়। তার হৃদয়ে জমে থাকা সব ধৈর্য, সব আশাবাদ ঠিক সেখানেই ভেঙে পড়ে কাচের মতো, শব্দহীন কিন্তু তীব্রভাবে। তার চোখে জমে যায় একরাশ মেঘলা রোদ্দুর, আর পায়ে জমে ওঠে প্রতিটা পদক্ষেপের ভার। ধূপধাপ পা ফেলে সে এগিয়ে যায় সেদিকে। বর্তমান হৃদিত বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে আনায়ার দিকে, আর তার এমন বোকা দৃষ্টিতে মেজাজ আরও বিগড়ে যায় আনায়ার। কলার চেপে জোরে ঝাঁকুনি দিয়ে সে বলে, কি হলো, কথা বলছেন না কেন? কথা বলুন, সব কথা শেষ হয়ে গেছে। শান্ত হও আইনিন, তুমি যা ভাবছো সেরকম কিছুই নয় আসলে। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে আনায়া বলে, আসলে আসলে কি? এখন এই বলবেন, তাই তো, যে আমি কেন আপনাকে পাত্তা দিইনি? আপনি আমার জন্য অনেক অপেক্ষা করেছেন, কিন্তু আপনি কি জানেন আমি আপনার জন্য কতটা পড়েছি? প্রত্যেকটা মুহূর্ত কিভাবে মরিয়া হয়ে আপনাকে খুঁজেছি। মলিন হেসে আনায়া ফের বলতে শুরু করে, কিন্তু না, আপনি যেটা মনে করবেন সেটাই তো সবসময় সঠিক, তাই না? আমি আপনাকে সেদিন কতবার কত কথা বলার চেষ্টা করেছিলাম, আপনি শুনেছিলেন আমার কথা। আপনার কাছে যেটা ঠিক মনে হয়েছে আপনি সেটাই আমার মুখে বসিয়ে দিয়েছেন। একবারও বোঝার চেষ্টা করেছেন আমার মনের কথা? একবারও জানতে চেয়েছেন আমি কি চাই? হৃদিত অবাক নয়নে চেয়ে আছে আনায়ার পানে। যেন মনে হচ্ছে সবকিছুই তার ভ্রম, এক অলীক কল্পনায় ভেসে গেছে সে। এসব কিছুই সত্যি নয়, কিন্তু নয় সবই সত্যি। আসলেও তার আনায়া তাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। তার হৃদয়ে দোলা দিচ্ছে এক প্রেম নামক স্নিগ্ধ পরশ। কি হলো, কথা বলছেন না কেন? ভালোবাসো আমায়? না, যে আমাকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে তাকে কখনোই আমি ভালোবাসতে পারি না। হৃদিত এবার অবাক হওয়ার চূড়ান্ত সীমায়। সে আবার কবে অন্য মেয়েকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখল? আনায়াকে দেখার আগ পর্যন্ত তার কোনো মেয়েকেই পছন্দ হয়নি। এমনকি নাহিয়ান সাজিদ তো তাকে এই কারণে গে উপাধিও দিয়েছিল। শুধুমাত্র আনায়াকে দেখেই তার হৃদগহীনে অন্যরকম এক শিহরণ জেগেছিল, বলা যায় লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু আনায়া এসব উল্টাপাল্টা কি বলছে? সে অবাক কণ্ঠে শুধালো, কি বলছো এসব? আর তোমার মাথায় এসব উল্টাপাল্টা চিন্তা কে ঢুকালো? আইমানকে? সেটা আমি কি করে বলবো? বাহ, যার কারণে আপনি দেশ ছেড়ে সিঙ্গাপুর পাড়ি জমাবেন তাকেই চিনছেন না এখন? কি সব উল্টাপাল্টা বকছো? আমি আবার কবে সিঙ্গাপুর গেলাম? তোমাকে এসব উল্টাপাল্টা কথা কে বলেছে? তাহলে কি এখন আপনি শিশিরকে মিথ্যাবাদী বলবেন? এসব কথা শিশির বলেছে? হ্যাঁ। হৃদিত এবার বুঝতে পারল শিশির আনায়াকে জেলাস করার জন্য এসব বলেছে, কিন্তু এটা তো তাদের প্ল্যানের মধ্যে ছিল না। যাই হোক, কাজটা করে ভালোই করেছে শিশির। তার এমন মিথ্যা কথার জোরে তো আজকে হৃদিত নিজের প্রেয়সীর মনের কথা নিজের কানে শুনতে পাচ্ছে। মনে মনে সে শিশিরকে হাজারোবার ধন্যবাদ জানালো। তারপর আনার থেকে ফিরে মুখটা কিছুটা গম্ভীর করে বলল, শিশির যখন বলেছে তখন অবশ্যই সত্যি কথা। আর হ্যাঁ, আমি আগামী মাসে আমি আর আয়মানকে নিজের সহধর্মিণী করছি। আনা এবার রাগে ফুঁসে উঠল। তার চোখে যেন উদ্গীরণ হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের রক্তিম বর্ণ। ক্রোধে কাঁপতে কাঁপতে সে বলল, আগামী মাসে তুই আইমানকে সহধর্মিণী করছিস মানে? তাহলে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলি কেন? বল, কেন দিয়েছিলি? কেন আবার আমার মন নিয়ে ছিনিমিনি খেললি? বল, কি হলো? চিৎকার করে উঠল সে। হৃদিত আশেপাশে তাকিয়ে বলল, কি হচ্ছে এটা? কি আইনিন, এটা পাবলিক প্লেস। তোর পাবলিক প্লেসে তোর পাবলিক প্লেসে গুষ্টি খেলায়। আগে বল, কেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলি আমায়? প্রতিশ্রুতিটা মিথ্যা নাকি সত্য সেটা কি করে বলছো তুমি? এটা বলো যে প্রতিশ্রুতিটা শুধু আমার দিক থেকে ছিল একপাক্ষিক, তোমার দিক থেকে আমি কোনোদিন কোনো সাড়া পাইনি। তাই বলে তুই সরাসরি বিয়ে করে নিবি? আনা আবারও চিৎকার করে উঠল। রাগে যেন হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে তার। হৃদিত তা দেখে মুচকি হেসে বলল, যদি কখনো তোমার দিক থেকে কোনো সাড়া পেতাম তাহলে হয়তো এই সিদ্ধান্তটা নিতাম না, কিন্তু তুমি যেহেতু আমাকে ভালোবাসো না। আচ্ছা, বাই এনি চান্স তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? আনা এবার তার কলা ছেড়ে দিয়ে বলল, না। হৃদিত মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হায় রে বেডি মানুষ, এত কিছু করার পরেও সে নাকি আমায় ভালোবাসে না। বুক ফাটবে তবু মুখ ফুটবে না। তারপর সে আনার দিকে ফিরে বলল, সত্যি ভালোবাসে না আমায়?
আনায়া এক এবং অনর অবস্থান। না, সত্যিই না? বললাম তো না। ভেবে বলছো তো? ভালোবাসো না আমায়? না না না। তাহলে আর কি, থাকো তুমি, আমিও যাই আমার। কথা শেষ করতে পারে না সে, তার আগে তার বুকে ঝাঁপিয়ে পড়ে আনায়া। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। তা দেখে অবাক হয়ে হৃদিতা বলে, এই আইনিন, এই পাগল হয়েছো? এভাবে কান্না করছো কেন? এই পাগলি, এই। ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আপনাকে। কান্নার তোপে আর কিছু বলতে পারল না সে। হৃদিত এক প্রশান্তির হাসি হাসলো। তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত বুঝি এটি। কোনো কিছুর বিনিময়ে যদি সময়কে ধরে রাখা যেত, তাহলে এই সময়টিকে সে সারা জীবন ধরে রাখতো, বুকে আঁকড়ে যত্ন করে। অতিবাহিত হলো মুহূর্তখানেক। হৃদিতের ইশারায় ক্যাফে তখন সম্পূর্ণ ফাঁকা। একটা স্টাফও নেই সেখানে। শুধু জানালার কাজগুলি স্নিগ্ধ রৌদ্র কিরণ এসে পড়ছে একজোড়া কপোত কপোতির উপর। হৃদিতের শার্টের এক পাশ যখন আনায়ার অশ্রু জলে সিক্ত, তখন হৃদিত দুহাতে আলতো করে আনায়ার মুখশ্রী তুলে নিজের সম্মুখে নিয়ে আসে। তার নয়নজোড়া সদ্য ফোটা কমলের ন্যায় ফুলে উঠেছে। মৃদু নাসাপুট দুটি আলগোছে ফুলে উঠেছে, ছড়াচ্ছে লালচে আভা। আর চিবুকের কোণে জমে আছে শুকনো অশ্রুরেখা। তার এই অবস্থা দেখে হৃদিত মুচকি হেসে গেয়ে ওঠে। হৃদিত গান থামিয়ে বলে, এইবার কি হবে আপনার মিস, যাকে দেখলেই আপনার রাগ উঠত, এখন তার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন? ইস রে। আনায় আলতো হাতে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিতে গেলে হৃদিত আরো শক্ত করে তাকে জাপটে ধরে বলল, এত সহজে তো তোমাকে ছাড়ছি না। জড়িয়ে ধরেছ নিজ ইচ্ছায়, কিন্তু ছাড়তে হবে এই হৃদিত খানের ইচ্ছায়। আনায়া লজ্জায় পরম আবেশে মুখ গুজে দিল হৃদিতের বক্ষ দেশে, আর অনুভব করলো তার শরীর থেকে ভেসে আসা এক তীব্র মাদকীয় সুগন্ধ। আজ সারাদিন আনায়া হৃদিতের কেটেছে এক নিবিড় ভালো লাগার আবেশে। ঢাকার চেনা পথঘাট আজ ওদের কাছে নতুন রূপে ধরা দিয়েছিল। প্রতিটা মোড় যেন সূচনা করছিল এক প্রেম কাব্যের। প্রতিটা মুহূর্ত ছিল এক একটি সোনালী স্মৃতি। এখন গোধূলি লগ্ন। পশ্চিম আকাশে সূর্য মহাশয় বিদায় বেলায় রক্তিমাভা ছড়িয়ে দিচ্ছেন। মেঘের গায়ে লেগেছে সোনাঝরা রং। এমন এক মুহূর্তে হৃদিত আনায়াকে নিয়ে এসেছে এক অনিন্য সুন্দর প্রান্তরে। স্থানটি শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে, যেন প্রকৃতির এক গোপন অভয়ারণ্য। চারিপাশে সবুজের মায়াবী ছায়া। পথ চলে গেছে আঁকাবাঁকা হয়ে, দুপাশে নাম না জানা বন ফুলের মেলা। এখানকার বাতাস যেন আরো স্নিগ্ধ, আরো পবিত্র। দূরে তাকালে দেখা যায় দিগন্ত রেখা, যেখানে আকাশ আর পৃথিবী একে অপরের সাথে মিশে গেছে। এই গোধূলি লগ্নে পুরো জায়গাটা এক অলৌকিক সৌন্দর্যে ভরে উঠেছে। পাখির কলকাকলি মৃদু সুরে ভেসে আসছে দূর থেকে, যেন দিনের শেষে গান গাইছে তারা। মৃদু সমীরণ রাস্তা পারের ছোট ছোট রং বেরঙের বনফুলগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে মনে। এখানে প্রকৃতির প্রতিটি উপাদান যেন নীরব প্রেমের সাক্ষী। মাথার উপর মাধবীলতার ঘনঝোপ অজস্র ফুলে ফুলে ছেয়ে আছে। স্নিগ্ধ সাদা আর হালকা গোলাপি রঙের মাধবীলতাগুলো যেন এক মায়াবী চাঁদোয়া তৈরি করেছে, যার ফাঁক দিয়ে গোধূলির নরম আলো এসে পড়ছে আনায়ার হৃদিতের মুখে। মাধবীলতার মিষ্টি সুবাসে চারিপাশ মম করছে। এ যেন প্রেমেরই সুগন্ধ। হৃদিত আনায়াকে সেই মাধবীলতার ছায়ার নিচে নিয়ে এলো। আনায়া মুগ্ধ নয়নে চারিপাশ দেখছিল। ওর মুখে ছিল এক অদ্ভুত সুন্দর হাসি। হৃদিত ধীরে ধীরে আনায়ার হাত ধরল। ওর চোখে ছিল গভীর ভালোবাসার একরাশ স্বপ্ন। কোনো কথা না বলে হৃদিত একটা মাধবীলতার ডাল তার হাতের কাছে টেনে নিল। আনায়া অবাক হয়ে দেখল হৃদিত অত্যন্ত নিপুণ হাতে ডাল থেকে একটা তাজা মাধবীলতা ফুল আলতো করে ছিঁড়ে নিল। তারপর ফুলের নরম ডগাটিকে সাবধানে তার ছোট আঙ্গুলে পেঁচিয়ে গোল করে আংটির মতো বানালো। মাধবীলতার সাদা পাপড়িগুলো যেন একটা ছোট্ট হীরার মতো ঝলমল করছিল গোধূলি মায়াবী আলোয়। তারপর হৃদিত আনায়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে আলতো করে হাঁটু গেড়ে বসলো। ওর চোখে ছিল অপার মুগ্ধতা, আর হৃদয়ে ছিল না বলা ভালোবাসার সবটুকু আকুতি। সেই মাধবীলতার আংটিটা আনায়ার দিকে এগিয়ে দিয়ে হৃদিত বলল, আইনিন, তুমি আমার জীবনের সেই ফুল, যা আমার শূন্য বাগানকে পূর্ণ করেছে। তাই আজই আকাশকে স্নিগ্ধতম পবিত্র প্রান্তরকে সাক্ষী রেখে আমি তোমাকে কাছে নিজের প্রেমানুভূতি ব্যক্ত করতে চাই। জানতে চাই, উইল ইউ বি মাই লাইফ টাইম? হৃদিতের কথায় আনায়ার চোখ ছলছল করে উঠল। ওর ঠোঁটে ছিল এক মায়াবী হাসি। সে কোনো কথা বলতে পারছিল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। হৃদিত মৃদু হেসে পরম ভালোবাসে সেই মাধবীলতার আংটিটা আনায়ার অনামিকায় পরিয়ে দিল। এ যেন শুধু আংটি ছিল না, এ ছিল দুই হৃদয়ের অটুট বন্ধন, দুই আত্মার নীরব শপথ। গোধূলির শেষ আলোয় মাধবীলতার ঘ্রাণে দুই ভালোবাসা একাকার হয়ে গেল। প্রকৃতিও যেন নীরব সাক্ষী হয়ে রইল এই প্রেমময় মুহূর্তের। সোনালী পাখির ডানায় ভর করে নেমে আসা এক আদুরে বিকেল।
চারিদিকে মিয়ে পড়া রৌদ্ররেখা। নাহিয়ান মঞ্জিলের রাস্তার ধারের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে শিশির। নাহিয়ান মঞ্জিল নাহিয়ানদের বাড়ি, ঢাকার সবচেয়ে বিলাসবহুল বাড়িটি, কিন্তু যার নামে বাড়িটি সে এই বাড়িতে নেই আজ প্রায় মাসখানেক। দিনগুলো ঠিকই কেটে যাচ্ছে, তবুও শিশিরের মনের কোণের বেদনাগুলো যেন ক্রমশ তীব্র হচ্ছে। ধীরে ধীরে সে বুঝতে পারছে কথাটা গভীরভাবে। সে ভালোবেসে ফেলেছে নাহিয়ানকে। আজকে সকালে নওরিফা খানমের কথা অনুযায়ী বাড়ির ড্রাইভার গিয়ে নিয়ে এসেছে তাকে। হঠাৎ মেসেজের টুং শব্দে ধ্যান ভাঙল শিশিরের। দ্রুত ব্যালকনি থেকে রুমে এসে মোবাইলটা হাতে নিতেই সে দেখতে পেল নাহিয়ানের মেসেজ। মুহূর্তে এক প্রসন্নময় মুচকি হাসির রেখা ঠোঁটের কোণে। আর কোনো দিকে না থেকে মোবাইলটা হাতে নিয়ে সে উপর হয়ে শুয়ে পড়ল বিছানার উপরে। মোবাইল অন করে মেসেঞ্জারে ঢুকতে নাহিয়ানের মেসেজ। আলতো ছুঁয়ে বলতে গেছি তোকে। মুহূর্তে শিশিরের ঠোঁটের কোণে হাসির ঝিলিক উজ্জ্বল নক্ষত্রনে জ্বলজ্বল করে উঠল। এটা নতুন কিছু নয়। নাহিয়ানের সাথে মেসেঞ্জারে কথা মানে এরকম কিছু গানের চরণ নয়তো কিছু দুষ্টু মিষ্টি খুনসুটি। শিশির মুচকি হেসে রিপ্লাই লিখল। তাই নাকি? মুহূর্তে ওপাশ থেকে রিপ্লাই। কিন্তু কথা আটকে গেল মুখে। আচ্ছা। কোনো দিকে যে যাই ইস, ভালো লাগে না ছাই। আহারে। এলোমেলো মন গড়া মরুকে। শিশির নাহিয়ানের এমন অদ্ভুত গান দেখে রিপ্লাই দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ আনমনে হাসলো। তারপর সেও লিখল। কোন বীর পুরুষ এলো? ওই পাশ থেকে নাহিয়ানের বিস্ময়কর ইমোজি। শিশির আবারও লিখল। রাজকন্যা যেই না খুঁজে পেল, আসলেও সে রাজকন্যা। থমকে গেল মুখ, আসলেও দুরু দুরু বুক। একদম ঠিক। চললো সেই তো মন গড়া মুলুকে। নিউ ইয়র্কে নিজের শ্যাডো হ্যাভেনের উত্তর সাইডের রুমটিতে একটা কাউচের উপর বসে আছে নাহিয়ান। দেয়ালে ঝুলে থাকা কালো সাদা ধাতব প্রান্তের মিনিমালিস্টিক স্ক্যান্ডিনেভিয়ান ঘড়িটির টিকটিক শব্দ যেন সকাল 7টা জানান দিচ্ছে। 10 মিনিট হলো ঘুম থেকে উঠেছে সে। মাঝে মাঝে ভেসে আসছে হাটসনের স্বচ্ছ পানির কলকল শব্দ। সেই সাথে শিশিরের সাথে এমন খুনসুটি। সকালটা যেন অভূতপূর্ব সুন্দর তার জন্যে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে পাশ থেকে ম্যাট সিরামিক কফির কাপে চুমুক দিতে দিতে সে শিশিরকে টেক্সট করলো। শুনলাম ম্যাম আপনি নাকি শ্বশুর বাড়িতে এসেছেন। এই পাশ থেকে শিশির যেন নাহিয়ানের এই প্রশ্নটার অপেক্ষায় করছিল। সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল। শ্বশুর বাড়িতে তো এসেছি, কিন্তু জামাইয়ের দেখা নেই। এমা কি বলেন? তা আপনার জামাই কোথায়? আমার জামাই কি আর আপনার মতো অকর্মণ্য নাকি, যে সারাদিন মেসেজ দিতেই থাকবে? সে তো বহু ব্যস্ত একজন মানুষ। এতই ব্যস্ত থাকে যে দিনে একবার আমাকে ফোনও দেয় না, মেসেজও করে না। নাহিয়ান শিশিরের চাপা অভিমান বুঝতে পারলো। সত্যি তো, আমেরিকা আসার পর থেকে সে সেভাবে শিশিরকে সময় দিতে পারছে না। যতটুকু সময় হয় সাধারণত মেসেঞ্জারে কথা হয় তাদের। এরকম দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্য দিয়ে সাধারণত সেই দিনে 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টায় সে এই বিভিন্ন কেস সলভের জন্য ব্যস্ত থাকে। বিগত কয়েক মাসে অনেক ইনফরমেশন জমা হয়েছে, সেগুলোরই অ্যানালাইসিসের জন্য সারাদিন ব্যস্ত থাকতে হয় তাকে। আর যখন সে সময় পায় তখন হয়তো বাংলাদেশ সময় রাত 1টা অথবা দুপুর 12টা। আর এরকম সময় শিশিরের কাছে ফোন দেওয়াটা বোকামি, ভিন্ন অন্য কিছু মনে হয় না তার কাছে। কেননা দিনের বেলায় সময় শিশির ভার্সিটিতে থাকে, আর রাতের বেলার কথা তো বাদই দিল। সে চোখে মুখে অপরাধ পরায়ণতা নিয়ে লিখল। রেগে আছেন ম্যাম? এবার আর এই পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না। নাহিয়ান আবারও লিখল। আসলে কিছু ফাইল জমা হয়ে পড়েছিল তো, সেইগুলোই অ্যানালাইসিস করতে গিয়ে টাইম ছিল না। কিন্তু এই দেখুন কান ধরেছি, এরপর থেকে আর এরকম হবে না। এবারেও কোনো রিপ্লাই আসলো না। নাহিয়ান বেশ উদ্বিগ্ন হয়ে দ্রুত টাইপ করলো। এই রিপ্লাই দিচ্ছেন না কেন? এবার যদি রিপ্লাই না দেন আমি কিন্তু ফোন দেবো, সিরিয়াসলি বলছি। শিশির এবার দ্রুত টাইপ করে বলল। আর মিস্টার, টাইপ করার টাইম দিবেন তো? আমি বাংলা তো ফার্স্ট নই। আর তাছাড়া এতই যদি ভয় লাগে নিজে বিয়ে করা বউকে ফোন দিতে, তাহলে জোর করে বিয়েটা কেন করেছিলেন? তখন ভয় করেনি? নাহিয়ান মুচকি হেসে টাইপ করলো। কষ্টের কথা কাকে বলি, বউটা তো নিজেই আমাকে ফোন দিতে বারণ করে দিয়েছে। তার নাকি আবার তার শাশুড়ি আম্মার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে জামাই ফোন দিলে। তাই আর আমি সাহস করে দিতে পারি না। বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে সাহসের খোঁটা দিলে? হ্যাঁ দিলাম তো। একবার শুধু দেশে আসি, তারপর তোমাকে দেখাচ্ছি আমার সাহস। পুরো পরিবারের সামনে তোমাকে দীর্ঘ একটা কিস করে বলবো, শি ইজ অনলি মাইন, আই নিড হার, আই নিড টু। নাহিয়ান আর কিছু লিখলো না। তবে শিশিরের আর বুঝতে বাকি রইল না নাহিয়ান কি বলতে চাইছে। কান লাল হয়ে ধোয়া বের হয়ে গেল তার। লজ্জায় তার ফর্সা মুখশ্রী যেন রক্তিম বর্ণ ধারণ করলো। ধাতস্থ হয়ে লিখলো। আগে দেশে তো আসুন, সকাল হতে এখনো বহু দেরি, সবে তো সন্ধ্যা। সন্ধ্যা হোক বা মাঝরাত, সেখানে রৌদ্রোজ্জ্বল দিনের সোনালি রোদ্দুর হয়ে অতি দ্রুতই আমার আগমন করবে প্রাণনাশিনী। আর একটুখানি মা, এইটুকু এইটুকু নিয়েই শেষ।
শিশির মুচকি হাসলো। নরিফা খানম এখনও তাকে সে 5 বছরের বাচ্চাদের মতো করে খাওয়াচ্ছে দেখে সে শেষবার বিরিয়ানিটুকু গালে নিয়ে বলল। উফ আন্টি, আমি কি বাচ্চা? এভাবে কেন বলছো? নরিফা খানম হাতে পানি নিয়ে বলল। আমার কাছে তো এখনো বাচ্চাই। শিশির আবারও হাসলো, যার ফলে চোয়ালের টোলটা গর্তের মতো হয়ে ভেতরের দিকে ঢুকে গেল কিঞ্চিত। তা দেখে নরিফা খানম বলল। নোয়া, একটা কথা জানিস? কি কথা আন্টি? যার চোয়ালে টোল পড়ে তাকে তার স্বামী অনেক ভালোবাসে। শিশির ভীষণ লজ্জা পেল নরিফা খানমের এমন কথায়। সে আর কিছু বলার আগে রুমে প্রবেশ করলো ইমতিয়াজ চৌধুরী। কিছু একটা খুঁজতে চারিদিকে তাকাচ্ছে সে। তারপর নরিফা খানমের দিকে তাকিয়ে বলল। রিফু, আমার মাউস প্যাড কই? তোমার মাউস প্যাড কই তা আমি কি জানি? ঠিক মতো রাখতে পারো না? আমি ঠিক করে রাখবো তো তুমি আছো কেন? ইস, আমার নাগর রে। কেন, তুমি কি আমাকে বাসার কাজের লোক পেয়েছো যে আমি উল্টাপাল্টা করে রাখবো আর আমার সেগুলো সব গুছিয়ে রাখা লাগবে? ইমতিয়াজ চৌধুরী স্বভাব সুলভ হেসে বললেন। তুমি বুয়া হতে যাবে কেন? তুমি তো আমার গিন্নি, আমার বস। তাই আমি কিছু উল্টো পাল্টা করলে ঠিক করে দেওয়ার হক দায়িত্ব তো তোমারই, তাই না? আসছে আমার, দেখো ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে। ইমতিয়াজ চৌধুরী এগিয়ে গিয়ে ড্রয়ার খুলে মাউসপ্যাডটা হাতে নিয়ে বলল। এই জন্য তো বলি তুমি আমার বস। হয়েছে, আর বেশি তেল দিতে হবে না। ইমতিয়াজ চৌধুরী শিশিরের দিকে ফিরে বলল। দেখছিস নুয়ামা, তোর আন্টিকে ভালো বললেও খারাপ অর্থই বের করে। আমি কত যত্ন করে আমার বস বললাম, আবার উনি বলে আমি নাকি তেল দিচ্ছি। শিশির এতক্ষণ নরিফা খানম আর ইমতিয়াজ চৌধুরীর কাণ্ডে মুখ চেপে হাসছিল। হঠাৎ ইমতিয়াজ চৌধুরীর কথায় সে বলল। আসলেও আঙ্কেল? তারপর শিশির নরিফা খানমের দিকে তাকাতেই দেখতে পেল নরিফা খানম তার দিকে কটমট দৃষ্টিতে চেয়ে আছে। তা দেখে শিশির বলল। আঙ্কেল তুমি যাও তো, তোমার না কাজ আছে? ইমতিয়াজ চৌধুরী হেসে বের হয়ে গেলেন। শিশির নরিফা খানমের দিকে তাকিয়ে বলল। আচ্ছা আন্টি, তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই না? অ্যারেঞ্জ ম্যারেজ না ছাই, লাভ ম্যারেজও না আমাদের। শিশির অবাক হয়ে বলল। কিন্তু আমি তো জানতাম তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আর বলিস না নোয়া, আমার পরিবারের লোকগুলো সরল ছিল তো এই জন্য বুঝতে পারিনি। তোর আঙ্কেল মানে ইমতিয়াজ আমার কাজিন ছিল, তো প্রায় ও আমাদের বাসায় আসতো। ও অনেক আগে থেকে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি জানতাম না। তো একদিন ও আমাকে প্রপোজ করলো। অ্যাকসেপ্ট কি, ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল আমার, কারণ আমার বড় ভাই ভীষণ ডেঞ্জারাস ছিল। ভাইয়া যদি জানতে পারতো তাহলে ইমতিয়াজকে ওইখানেই পুঁতে রেখে দিত। তারপর কি হলো? তারপর আর কি, ইমতিয়াজও কি কম যায় নাকি? ওই দিনই জোর করে আমার কাজী অফিসে নিয়ে গেল। সেখানেই বিয়ে হলো আমাদের। তারপর আস্তে আস্তে ওর ব্যবসায় প্রফিট হতে শুরু করলো। অতঃপর ওর পরিবার আমার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে আসলো। ভাইয়াও রাজি হলো, যেহেতু ও তখন বড় ব্যবসায়ী হয়ে গেছে। তারপর আমাদের আবার বিয়ে হলো। এর জন্যই সবাই জানে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু আমাদের বিয়ে হয়েছিল সাড়ম্বরের বিয়ে হওয়ার প্রায় 5 বছর আগে। শিশির মনে মনে বলল। ও, তার মানে আজকে বুঝলাম যেরকম বাপ তার সেই রকম ছেলে। একজন প্রপোজ অ্যাকসেপ্ট করেছিল না বলে বিয়ে করেছিল, আর একজন। কি হলো, মনে মনে কি ভাবছিস? মাইন্ড ব্লোয়িং আন্টি। আঙ্কেলকে দেখলে তো বোঝাই যায় না। তাহলে বোঝ। শিশির কিছুক্ষণ চুপ থেকে বলল। আচ্ছা আন্টি, হুম। না মানে আমি বেশিরভাগ সবার কথাই জানি, কিন্তু কখনো তো তুমি তোমার বাবা বাড়ি সম্পর্কে কিছু বলো না। ভীষণ ইচ্ছে তোমার বাবা বাড়ি যাওয়ার। অ্যাটলিস্ট ওইখানকার মানুষগুলো সম্পর্কে কিছু বলো। নিজের বাবা বাড়ির কথা শুনে হঠাৎই নরিফা খানমের মুখশ্রীতে আমূল পরিবর্তন দৃষ্টিগত হলো। কেন জানি হঠাৎই তার শান্ত মুখশ্রীতে নেমে এসেছে কালবৈশাখীর অশান্ততা। শিশির লক্ষ্য করেছে যখনই নরিফা খানমকে তার বাবা বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখনই এমনটা হয়, মুখে আধার নেমে আসে তার। সে চুপসে যায়, নয়তো সারাক্ষণ তো সে হাসি খুশি থাকে। কি জানি নিজের বাবা বাড়ির কথা শুনলে কি হয় নরিফা খানমের। যাই হোক, শিশির আর কথা বাড়ালো না। সে বুঝতে পারলো নরিফা খানম নিজের বাবার বাড়ির সম্পর্কে কথা বলতে আগ্রহী নয়। তাই শিশির বলল। আচ্ছা আন্টি থাক, পরে একদিন শুনবো। এখন আপাতত তুমি ঘুমিয়ে পড়ো, রাত তো বেশ হলো। নরিফা খানম অনিচ্ছাকৃত হেসে বললেন। আচ্ছা।
শিশির দ্রুত বের হয়ে গেল, কিন্তু সে এটা ঠিকই বুঝতে পারলো যে কিছু তো একটা আছে, কিছু তো একটা রহস্য অবশ্যই আছে। নাহলে কোনো কারণ ছাড়াই কেন বাবার বাড়ির কথা শুনলে নরিফা খানমের মুখে বিষণ্ণতা নেমে আসবে। খুলনা চৌধুরী আবাসন। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। কালকে থেকে ফারিনের ইয়ার চেঞ্জ এক্সাম শুরু হচ্ছে। প্রথম দিন জীববিজ্ঞান পরীক্ষা হওয়ায় কিছুটা নিশ্চিন্ত সে। তার প্রিয় সাবজেক্ট এটাই, আর মূলত এটার কারণে সে বিজ্ঞান বিভাগে পড়েছে। না হলে কবেই বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে যেত। এত প্যারা নিয়ে তো জীবন চলে না। সবাই বলে পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত, আর সেখানে পরীক্ষার আগের রাত কেটে যায়। ফারিনের পড়া শেষ হয় না, যেন সারা বছরে পড়া পরীক্ষার আগের দিন রাতেই পড়তে হবে তাকে। স্টাডি টেবিলে চেয়ারে বসে গুনগুন করে গান গাইছে সে। ফারিনের বহু পুরনো অভ্যাসের একটা আছে, পড়ার সময় সে কখনোই শান্তভাবে একটা না পড়তে পারে না। 30 মিনিট পড়লে তার ভিতরে 15 মিনিট গান গাইতে গাইতে চলে যায় তার। এদিকে নির্ঝর বিছানার উপর বসে ল্যাপটপে একটা প্রেজেন্টেশনের কাজ করছে, আর মাঝে মাঝে ফারিনের দিকে আর চোখে তাকাচ্ছে। ফারিন তাতে কিছু যায় আসে না, সে নিজের মনে গুনগুন করে গান গাচ্ছে। হুট করে তার নিম্ন উদরে চিনচিন ব্যথা অনুভূত হলো। তৎক্ষণাৎ চোখ দুইটা বড় বড় হয়ে গেল। ফারিনের ব্যথা ক্রমশ বাড়ছে। ফারিন বুঝতে পারল না, তবে কি তার শঙ্কাই ঠিক? সে যা আশঙ্কা করছে তা যদি সত্যি হয় তাহলে তার মান সম্মান পুরাই শেষ। অন্তত নির্ঝরের সামনে হুট করে একবার উঠে দাঁড়ালো সে। যা ভেবেছিল ঠিক তাই, নির্ঝর তাকিয়ে আছে তার দিকে। এবার কি হবে? সে ওয়াশরুমে কিভাবে যাবে? তার পরা সাদা চুড়িদারের করুণ দশা, সেটা ভালোভাবে অনুভব করতে পারছে সে। কেন যে মরতে আজকে সাদা চুড়িদারটাই পরতে হলো তাকে? অন্য রং পরলে কি সমস্যা হতো? হাজারটা গালাগালি দিয়ে তবে থামলো সে। কিছুক্ষণ পর কোনো উপায়ন্তর না পেয়ে সে নির্ঝরকে রুম থেকে বের হয়ে যাবার জন্য বলবে, তার আগে সে দেখতে পেল নির্ঝর কোনো একজনের সাথে ফোনে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। শান্তি। ফারিন দ্রুত ওয়াশরুমের দিকে ছুট লাগালো। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে বাঁধলো আরেক মহাবিপত্তি। তার কাছে তো কাঙ্ক্ষিত বস্তুটিই নেই। এখন তো নির্ঝরকে বলতেই হবে, নাহলে সারা রাত তার উপর এত জোরে পেট ব্যথা করছে। সে নিম্ন উদরে নিজের বাঁ হাত থেকে নির্ঝরকে ডাকতে যাওয়ার আগে দেখতে পেল স্টাডি টেবিলের উপর ইতিমধ্যেই একটা ন্যাপকিনের প্যাকেজ এনে রেখেছে কেউ। তবে কি কাজটা নির্ঝর করেছে? শেষ শেষ। ফারিনের মান সম্মান যাও বাকি ছিল তাও আজকে শেষ। একদিকে মান সম্মান, অন্যদিকে তীব্র পেটে ব্যথা। এই দুইয়ের দোলাচলের মধ্যে দরজার দিকে তাকাতেই সে দেখতে পেল একটা হট ওয়াটার ব্যাগ হাতে রুমে প্রবেশ করছে নির্ঝর। ফারিনকে দেখে সে বলল, তুমি এখনো চেঞ্জ করনি? সরি স্যার। দ্রুত ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসো, আর কোনো কথা নয়, যাও। লজ্জায় মাথা নুয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো ফারিন। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হওয়ার পর সে দেখতে পেল ওয়াটার ব্যাগটা হাতে বিছানার উপর বসে আছে নির্ঝর। ফারিনকে দেখে সে বলল, চেক নিজে দিতে পারবে নাকি আমি দিয়ে দিব? ফারিন কিছু বলতে পারল না, শুধুমাত্র লজ্জায় মাথা নুইয়ে রাখলো। নির্ঝর তার সাথে এই বিষয়ে কথা বলছে ভাবলেও লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। অপরদিকে তাকে এমন নিশ্চুপ দেখে নির্ঝর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ব্যথা কি বেশি করছে? মেডিসিন লাগবে? কি হলো, কথা বলছো না কেন? ফারিন মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, না স্যার, এসব কিচ্ছু লাগবে না। কথাটা বলেই তীব্র পেট ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করলো। তা দেখে নির্ঝর দ্রুত বিছানা থেকে উঠে তার কাছে এগিয়ে এসে তার বাহুমূলে আলতোভাবে হাত রেখে তাকে বিছানায় বসিয়ে বলল, হাজব্যান্ড হই আমি তোমার, সো আমার সামনে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এমনিতেই নির্ঝরের স্পর্শে ফারিনের লজ্জায় মরি মরি অবস্থা। দেহের প্রতিটি লোমকূপে যেন বয়ে যাচ্ছে লজ্জা শিহরণ। তার উপর নির্ঝরের বলা কথাটা, হাজব্যান্ড হই আমি তোমার, কথাটা যেন তার কানে বারবার বাজছে। লজ্জায় কান লাল হয়ে গেল তার। সকালের মিষ্টি রৌদ্র কিরণের ঝলকানিতে ঘুম ভাঙল ফারিনের। হঠাৎই দেয়াল ঘড়িটার দিকে চোখ যেতেই সে দেখল ঘড়ির কাঁটায় সকাল 7টা ছুঁই ছুঁই। আজকে প্রথম পরীক্ষা থাকায় হলে দ্রুত যেতে হবে, তার উপর পড়াগুলো একবার রিভিশনও তো দিতে হবে। কত দেরি হয়ে গেল। আর কিছু না ভেবে দ্রুত বিছানা থেকে উঠে ওয়াশরুমে দৌড় লাগালো সে। ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে সে আনমনে ভাবলো, এখন যদি একটু চা হলে মন্দ হতো না। মাথাটাও ঝিমঝিম করছে, সেই সাথে পেট ব্যথাটারও উপশম হতো খানিকটা। ভাবতে ভাবতে দরজার দিকে তাকাতে এসে দেখতে পেল 2 কাপ চা হাতে রুমে প্রবেশ করছে নির্ঝর। নির্ঝরের হাতে চা দেখে বেশ অবাক হলো ফারিন। তাকে আরো অবাক করে দিয়ে নির্ঝর বলল, চাটা খেয়ে নাও, ব্যথাটা কম লাগবে আর মাথা ঝিমঝিম কমে আসবে। ফারিন হতবাক দৃষ্টিতে চেয়ে রইল তার পানে। নির্ঝর কি করে জানলো ফারিনের মাথা ঝিমঝিম করছে? তবে সে আর কোনো প্রশ্ন না করে চাটা হাতে নিয়ে বলল, আম্মু তো সম্ভবত এখনো উঠিনি, চা কে বানালো? নির্ঝর কোনো কথা না বলে স্টাডি টেবিলের দিকে এগিয়ে গিয়ে বায়োলজি বইটা হাতে নিয়ে বলল, লাস্ট চ্যাপ্টারটা বাকি ছিল না তোমার, এখন রিভিশন করে নাও। ও আচ্ছা। কোনো টেনশন করবি না, মাথা ঠান্ডা করে সব প্রশ্নের আনসার দিবি। আর যদি পেটে বেশি ব্যথা করে তাহলে বাইরে চলে আসবি, আমি বাইরে বসা থাকবো, ঠিক আছে?
পঞ্চমবারের মতো একই কথা বলে থামলেন হাসনা খান। তিনি যাচ্ছেন ফারিনের সাথে। গাড়ি চলছে আপন গতিতে। ভেতরে তিনজন, হাসনা খান, নির্ঝর আর ফারিন। নির্ঝরের ডিউটি অন্য হলে হওয়ায় হাসনা খান ফারিনের পরীক্ষা শেষ অবধি ফারিনের হলের বাইরে থাকবেন। হাসনা খানের উদ্বিগ্ন মুখশ্রীর দিকে তাকিয়ে ফারিন মুচকি হেসে বলল, আম্মু তোমায় বললাম তো টেনশন করো না, কোনো সমস্যা হবে না। আমি মেডিসিন নিয়ে তারপর এসেছি। তাও চলে এসেছি আম্মু। হাসনা খানের সাথে বাইরের দিকে তাকালো ফারিন। সঙ্গে সঙ্গে তার দৃষ্টিগত হলো মেহনাজ। সে দ্রুত হাসনা খানকে সামান্য ধাক্কা দিয়ে বলল, আম্মু আম্মু এই দেখো সেই মেহনাজ। হাসনা খান ফারিনের দৃষ্টি অনুসরণ করে বাইরের দিকে তাকাতে দেখতে পেল তাদের থেকে একটু দূরে একটা মেয়ে এদিকেই আসছে। পরনে ব্ল্যাক কালার লং টপসের সাথে সামান্য ঢিলে ঢালা জিন্স, ওড়নাটা গলার সামনে থেকে পেঁচিয়ে মাথার উপরে রাখা, আর চোখে একটা সানগ্লাস। তাকে দেখে হাসনা খান বলল, এই সেই ঢঙ্গি? হুম। হাসনা খান কিছু বলতে যাবে তার আগেই নির্ঝর বলল, নামবে তোমরা? তোমাদের এখানে দিয়ে আমার আবার অন্য কলেজ যেতে হবে। হাসনা খান ফারিনের দিকে ফিরে বলল। নাম পুতুল। ফারিন নামতে গেলে তার ওড়নাটা আটকে ধরলো হাসনা খান। তা দেখে ফারিন বলল, কি হয়েছে আম্মু? হাসনা ইশারা দিয়ে বোঝালেন কিছু না। ফারিন নেমে গেল, নির্ঝরও নামলো। কিন্তু গাড়ি থেকে একটু দূরে যেতে ফারিনের মনে হলো তার ওড়নাটা আটকে গেছে কোথাও। পিছনে ঘুরে এসে দেখতে গাড়ির জানালার কাছের সামান্য ছিদ্রে আটকে গেছে তার ওড়নাটা। সে পিছনে ঘুরে ছাড়াতে যাওয়ার আগেই হাসনা খান দ্রুত নেমে এসে নির্ঝরকে বলল, পুতুলের ওড়নাটা ছাড়িয়ে দে তো নির্ঝর। নির্ঝর কিছুটা পিছিয়ে গিয়ে ফারিন ওড়নাটা কাছে ছিদ্র থেকে সরিয়ে দিল। তখনই তাদের কাটিয়ে যাচ্ছিল মেহনাজ। নির্ঝরকে ফারিনের ওড়না সরিয়ে দিতে দেখে দ্রুত বেগে মুখ সরিয়ে নিল। তা দেখে হাসনা খান ফারিনের কানে ফিসফিসিয়ে বলল, কিছু বুঝলি পুতুল? ফারিন অবাক দৃষ্টিতে হাসনা খানের দিকে তাকিয়ে বলল, আম্মু কিসের আম্মু? এসব দিক দিয়ে আমি তোর বান্ধবী। এরপর থেকে এই মেয়ে কখনো কোনো ঝামেলা করলে সরাসরি আমাকে এসে বলবি। ফারিন মুচকি হেসে বলল। তো বান্ধবী চলো। হাসনা খান হেসে বললেন, চল। দ্রুত চল না। ভার্সিটির ক্লাস শেষে ক্যাম্পাসের ভিতরের রাস্তা দিয়ে হাঁটছিল শিশির ও তার বন্ধুরা। হাসি আনন্দ ঘন পরিবেশে ভিজে যাচ্ছিল মুহূর্তগুলো। হঠাৎই আনায়ার এমন কথায় সবাই সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকালো। শিশির বলল, বোঝো না, প্রথম প্রথম প্রেমের প্রথম নেশা, এটা তো আর কাটে না এত সহজেই। এবিটের অবস্থা হয়েছে তাই দেখছি আমরা যত দ্রুত যাচ্ছি তারপরেও। পাশ থেকে লিজা বলল, বুঝো না, ওনারা ওগো অপেক্ষা করে আছে যে, এই জন্যই এত তারা। পাশ থেকে শিশির, আজ কেউ নাই বলে। তার কথায় তীব্র প্রতিবাদী কণ্ঠে আশা বলল, ওনারা নাকি আবার কেউ নাই? তা বলি নাহিয়ান ভাইয়া, আপনার কি হয় মিস? শিশির কটমট দৃষ্টিতে আশার পানে তাকিয়ে বলল, তোকে না একদিন বারণ করেছি নাহিয়ানের নাম মুখে আনবি না। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই হেসে বলল, এবারে ঠেলা সামলাও। এতক্ষণ আনায়ার পিছনে লাগতেছিল, আর শুধুমাত্র নাহিয়ান নাম শুনেই মেয়ে এত ক্ষেপে উঠলো, বুঝতে হবে। যা ইচ্ছে বোঝ, বাট একটা কথা মনে রাখ, নাহিয়ানের নাম এখানে আমি ব্যতীত অন্য কোনো মেয়ে উচ্চারণ করবে না, এমনকি লিজাও না। সঙ্গে সঙ্গে লিজা বলল, মাফ কর বই, আমার অলরেডি সম্বন্ধ চলতেছে, দরকার নাই তোর অগো আমার। এই কথাটা বরং তুই আশাকে বল। বাপরে বাপ, শুধু নাম বললেই যে এত কিছু হবে? চাইলে আমি জীবনেও নাম তো কি নও বলতাম না। সজল আর সাইফ এবার সশব্দে হেসে উঠল। হঠাৎই এত লোকের সাথে সম্মুখে বেঁধে গেল শিশির। লোকটা শিশিরকে দেখে কিছু বলার আগে তার সাথে থাকা কিছু লোক শিশিরকে বলল, এই মেয়ে সরো। বলার আগেই লোকটা তাদের থামিয়ে দিয়ে শিশিরের দিকে চেয়ে বলল, নাম কি তোমার মামুনি? মধ্যবয়স্ক লোকটির কণ্ঠ ঘুমন্ত পাহাড়ের গহীন গর্জনের মতোই ভয়ঙ্কর, দৃষ্টিতে অন্যরকম রহস্যময়। প্রথম সাক্ষাতে লোকটিকে বড় অদ্ভুত হিসেবে আবিষ্কার করলো শিশির। সে তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে বলল, শিশির শিশির। লোকটির অনুমান বোধহয় সঠিক হলো না। সে এক অন্যরকম ভঙ্গিতে বলল, ও আচ্ছা। লিজা, আনায়া, আশা, সাইফ, সজলরা ততক্ষণে বেশ খানিকটা এগিয়ে গেছে। শিশির লোকটার সাথে সামান্য আলাপচারিতা শেষে এগিয়ে গেল তাদের দিকে। তাকে দেখে সাইফ বলল, বান্ধবী, তুই ওই লোকের সাথে কি কথা বলেছিলি? না, কিন্তু উনি আমার নাম শুনছিল, বাবার নাম, তাই আর কি। কিন্তু তুই এত অদ্ভুত বিহেভ কেন করছিস? উনি তো ফুয়াদ ভাইয়ের বাবা, ফরিদ আহমেদ, এলাকার নাম করা লোক নেতা, পাতি নেতা টাইপ যাকে বলে। শিশির কিছু একটা ভেবে আস্তে করে বলল, ও।
শিশির কি একটা ভেবে ফের পিছনে তাকাতেই দেখতে পেল লোকটা এখনো সেই এর রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শিশিরকে তাকাতে দেখে সে তার পাশে থাকা একটা লোকের সাথে কি জানি একটা কথা বলতে বলতে ভার্সিটির প্রিন্সিপালের রুমের দিকে এগিয়ে গেল। কিন্তু শিশিরের কাছে কিছু একটা অদ্ভুত ঠেকলো। কেন যেন মনে হলো লোকটা সাধারণ কেউ নয়, লোকটার সাথে হয়তো কোনো পুরাতন হিসাব বাকি আছে তার। কিন্তু কি জানি একে শিশিরের নিছকি চিন্তার অলস দোলায় ভেসে ওঠা এক আবছা ছায়াপথ, নাকি এমন কিছু যা পাল্টে দেবে তার জীবনের গতিপথ। বউ, ঘুমে জড়ানো এক ঘোর লাগা কণ্ঠ নাহিয়ানের, যেন তাতে মিশে আছে আফিমের মাদকতা। শিশির একটা শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে মৃদুস্বরে বলল। নাহিয়ান ফের একই কণ্ঠে বলল, ও বউ। নাহিয়ানের এই ডাক যেন বারবার শিশিরকে ভেতর থেকে আকুল করে তুলছে। ব্যাকুল কণ্ঠে সে শুধালো, কি হয়েছে শোনো না। বলুন। আমার না, হুম ভীষণ হুম বউ বউ পাচ্ছে। নাহিয়ানের এহেন কথাবার্তায় লজ্জায় লতানো চারা গাছে নেয় নুয়ে পড়ল শিশির। ফর্সা মুখশ্রীতে সদ্য ফোটা কৃষ্ণচূড়ার লাল আভা ছড়িয়ে পড়ল। কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হলো না তার। নাহিয়ান ফোনের ওই পাশ থেকে মুচকি হেসে বলল, কি করব, ঘড়ির কাঁটায় রাত 3টা, নিস্তব্ধ ঘর, অন্ধকার রাত, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া, উফ, পুরাই রোমান্টিক ওয়েদার। কিন্তু পাশে বউটা নেই বলে। আর কিছু বলতে পারল না সে। শিশির এই পাশ থেকে সামান্য চিৎকার করে বলল, চুপ করুন অসভ্য লোক কোথাকার। নাহিয়ান মুচকি হেসে বলল, আমাকে অসভ্য কে করেছে হ্যাঁ শুনি? তা আমি কি জানি? সেটা তো ঠিক ম্যাম। আপনি কিভাবে জানবেন আমাকে অসভ্য করেছে এক মহিয়সিনী যে আমার শার্ট চুরি করে এনে পড়েছে? শিশির আর কোনো কথা বলতে পারল না। সেই তো নাহিয়ানের বাসা থেকে 2টা শার্ট চুরি করে এনেছে। আসলে সেদিন নরিফা খানমের সাথে কথা বলা শেষে যখন সে নিজের রুমের দিকে আসছিল, তখন নাহিয়ানের রুমের দরজা খোলা দেখে একবার রুমে উকি দিল সে। তার মনে পড়ে গেল প্রথমে সেদিনের কথা, যেদিন সে নক না করে নাহিয়ানের রুমে ঢুকে পড়েছিল। নাহিয়ানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার স্মৃতির পাতায় এসে ধরা দিল। শিশির মুচকি এসে রুমে প্রবেশ করলো। ড্রেসিং টেবিলের বড় আয়নায় ঠিক বা পাশে নাহিয়ানের এক বড় ছবি, পুরা টানানো ব্ল্যাক কালার লেদার শার্ট পরনে, নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের পাশে সন্ধ্যার আকাশের দিকে অন্যরকম ভঙ্গিমায় তাকিয়ে আছে সে। চারিপাশে ছোট ছোট স্ট্রিট লাইটের উজ্জ্বল নিভু নিভু আলো। শিশির এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে চেয়ে থাকলো সেই দিকে। অতিবাহিত হলো মুহূর্তখানেক। হঠাৎ তার চোখ গেল আলমারিটার দিকে। আলমারির কপাটে হাত দিতেই খুলে গেল সেটি। শিশিরের সামনে দৃশ্যমান হলো একটা কালো শার্টের পাহাড়। প্রত্যেকটা হ্যাঙ্গারে কালো শার্ট। কাবার্ড খুলল সে। প্রত্যেকটা কাবার্ডেও কালো শার্ট। শিশির বিস্ময়ে চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে চেয়ে থাকলো। একটা মানুষের এতগুলো ব্ল্যাক শার্ট! হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল তার মস্তিষ্কে। সেখান থেকে 2টা শার্ট সকলের অগোচরে সে নিজের কাছে বন্দি করে রাখলো। মাঝে মাঝে সেই শার্ট দুটো সে নিজের শরীরে জড়ায়, যেন মনে হয় নাহিয়ানের শরীরকে জড়িয়ে আছে। এক অদ্ভুত রকম অনুভূতি অনুভব হয় তার। কিন্তু নাহিয়ান একথা কি করে জানলো? শিশির অবাক কণ্ঠে কিছু প্রশ্ন করতে যাওয়ার আগেই নাহিয়ান বলল, আপনার প্রত্যেকটা পদক্ষেপেই আমার দৃষ্টিগত মিসেস নাহিয়ান চৌধুরী। এমনকি আপনার হৃদয়ে কখন কি চলছে তার আপডেটও আমার কাছে থাকে। কিন্তু সে যাই হোক, এটা অবিচার হলো না? কিসের অবিচার? শার্টের মালিক হয়েও আপনাকে কখনো আমি সেভাবে ছুঁতে পারিনি। সেখানে সামান্য একটা শার্ট আপনাকে গভীরভাবে ছুঁচ্ছে। আমার কি তার উপর হিংসা করা উচিত নয় ম্যাম? শিশির অবাক হয়ে বলল, শার্টকে কেউ আবার হিংসে করে নাকি? যেখানে আমার একান্ত ব্যক্তিগত আপনি তাকে ছোঁয়া বাতাসকেও আমি হিংসা করি, সেখানে শার্ট মানে তো আমার কাছে অনেক কিছু ম্যাম। শিশির নিশ্চুপ। একটা মানুষ তার জন্য এতটা পাগল, তাও যে কিনা তার হালাল পুরুষ, তার ব্যক্তিগত পুরুষটি, যার চোখের কৃষ্ণ গহ্বরে শিশির হারিয়ে যায় বারংবার। সে লোকটি তার জন্যে তোলা ভেবেও তার ভিতরে আনন্দের ঢেউয়ে দোলা দিয়ে যাচ্ছে। শ্রাবণের দ্বীপ্রহরে সূর্য যেন তার সমস্ত প্রখরতা উজাড় করে দিয়েছে। আকাশের মেঘের আনাগোনা থাকা সত্ত্বেও রৌদ্রকিরণ অবলীলায় যেন তপ্ত শলাকার মতো বিচ্ছে। বাতাসে স্তব্ধ, প্রকৃতিতে এক নিস্তব্ধ তপ্ততা। শুধু মনে হয় যেন উন্মত্ত গ্রীষ্মের কোনো উষ্ণ দীর্ঘশ্বাস রয়ে গেছে। গাড়ি ছুটছে আপন গতিতে। নিজ মনে দক্ষ হাতে ড্রাইভ করছে নির্ঝর। তার পরনে ক্যাজুয়াল স্লিভ অফ হোয়াইট কালার শার্টের সাথে ব্ল্যাক কালার জিন্স। তার ঠিক পাশের সিটেই বসে আছে ফারিন। ফারিনের পরনে ল্যাভেন্ডার কালার লং ফ্রকের সাথে হোয়াইট কালার লেগিংস। 2 কপতি মিলে বেরিয়েছে ঘোরাঘুরির উদ্দেশ্যে। তবে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। দুজনের কেউই চায়নি। এক প্রকার জোরাজুরিতেই বাধ্য হয়ে দুজনকে বের হতে হয়েছে। আজ আগস্টের 12 তারিখ। বাংলা বর্ষ পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের 27তম দিন। তবে দিনটা একটু বেশি বিশেষ। আজকে ফারিনের 18তম জন্মদিন। আজ অষ্টাদশী হলো সে। আর তাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে আরও 2 দিন আগে।
তাই হাসনা খান এক প্রকার জোর করে তাকে আর নির্ঝরকে পাঠিয়েছে ঘোরাঘুরি করার জন্য, কিন্তু বর্তমানে গাড়ির ভেতরে দুজনাই নিশ্চুপ। ফারিন আলাপচারিতা বাড়াবে সেই সুযোগও নেই। নির্ঝর সেই কখন থেকে এক মনে ড্রাইভ করে চলেছে, গতিবিধির কোনো নড়াচড়া নেই। ফারিন মনে মনে হাজারটা গালি দিয়ে সাইড ব্যাগ থেকে সেলফোনটা হাতে নিতে এক অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ভ্রু দুটি কিঞ্চিত কুচকে ফোনটা রিসিভ করলো সে। সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে ভেসে আসলো একটা পরিচিত কণ্ঠস্বর। হ্যাপি বার্থডে জানু, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সরি ফর দ্য লেট উইশ, অ্যাকচুয়ালি আমার আজকের ডেটটা নোটিশই করিনি। পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে মুখে হাসির ঝিলিক ফুটে উঠল ফারিনের। হাসির রেখাটা সামান্য প্রশস্ত করে সে বলল, ইটস ওকে বেবি। সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে একই কণ্ঠস্বর, দ্যাটস ওয়াই আই লাভ ইউ জানু, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু জান। এতক্ষণ স্বাভাবিক গতিতে গাড়ি চালালেও হঠাৎই সজোরে ব্রেক কষল নির্ঝর। ফারিন হুমড়ি খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল, তবে গতি হারালো তার ফোনটা। সেটা নিচে পড়ে সামনে গেরিলা গ্লাস ভেঙে খান খান হয়ে গেল। ফারিন অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে পরক্ষণে রাগী দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, এইটা কি করলেন? নির্ঝর ভাবলেশীন ভাবে বলল, গাড়ি থেকে নামো, এসে গেছি। ফারিন একবার বাহিরে তাকালো। সেখানে সুদৃশ্যমান খুলনা সুপরিচিত হাদিস পার্ক। বাইরেরটা সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা, তবে তা দেখে আশানুরূপ খুশি হতে পারল না ফারিন। সে নির্ঝরের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনি এত জোরে ব্রেক করলেন কেন? আমার ফোনটা। তোমার সাথে এইসব অবাঞ্ছিত বিষয় নিয়ে গসিপ করার টাইম একদমই নাই আমার। তাই যদি চাও নামো, না হলে ঠিক হয়ে বসো, ব্যাক করব। ফারিন আর কোনো কথা না বলে গাড়ি থেকে নামলো। মিনিটের মধ্যে নির্ঝরও গাড়ি থেকে নেমে দুজন রওনা দিল হাদিস পার্কের উদ্দেশ্যে। মেন গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই প্রথমে নজরে আসলো সামনে সবুজ শ্যামলিতে রাস্তার দুই ধারে বৃষ্টি স্নাত বাগান বিলাস গাছগুলো। বৃষ্টির পানি এখনো টুপটাপ গড়িয়ে পড়ছে ফুলগুলো দিয়ে। সামনে বিশাল ঝাউ গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে, মাঝখানে খোলা ময়দান। দুই কপত কপতি মিলে পার্কের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। চারিপাশে ছড়ানো আছে সোনালি আলম, শিরীষ, কৃষ্ণচূড়া আর ঝুমিয়ে পড়া কাঁঠালি চাপা। ভেজা মাটির গন্ধে মিশে আছে এক অপূর্ব স্নিগ্ধতা। হঠাৎই এই ফারিনের দৃষ্টিগত হলো সামনের বেঞ্চে বসা একটা মেয়ের দিকে। তার পরনে গ্রে কালার শাটিন শাড়ি। মুহূর্ত কয়েকের মধ্যে সাদা পাঞ্জাবি পরে একটা ছেলে হাতে বিভিন্ন রঙের একগুচ্ছ গোলাপের তোড়া এনে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করলো। দৃশ্যটা বেশ মনে ধরলো ফারিনের। তার মনে হলো নির্ঝরও যদি তাকে, না আর কিছু ভাবলো না সে। মনে এসব উল্টাপাল্টা আবদারেরা ইদানিং একটু বেশি জ্বালাতন করে, কিন্তু এটাও তো ঠিক। হাজব্যান্ড হিসেবে নির্ঝরের দায়িত্বের ভিতরে এটা পড়ে। স্ত্রীকে প্রতিদিন অন্তত একটা গোলাপ ফুল এনে দেওয়া। অন্তত পক্ষে ফারিন তো এটাই কল্পনা করত, কিন্তু কল্পনা বাস্তবতার ভিতর আকাশ পাতাল তফাৎ। নির্ঝরের কাছ থেকে গোলাপ আশা করা আর উত্তর দিগন্তে সূর্যিমামার দেখা পাওয়া একই কথা। ফারিন যখন এ সকল চিন্তায় মগ্ন, হঠাৎই পেছন থেকে নির্ঝর বললেন, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি যাবে সামনের দিকে? ফারিন তার দিকে ফিরে দাঁতে দাঁত চেপে বলল, দেখছেন না সামনে কি সুন্দর একটা দৃশ্য? কোথায়? আমি তো কিছু দেখছি না। তা দেখবেন কি করে, ব্যাটা আনরোম্যান্টিক। আনরোম্যান্টিক কথাটা অনেক আস্তে বলল ফারিন, যার দরুন নির্ঝর কথাটা বুঝতে পারল না। ভ্রুদয় কিঞ্চিত কুচকে এসে বলল, কি বললে? কিচ্ছু না, চলুন কোথায় যাবেন? তারা দুইজন সামনের একটা বেঞ্চের উদ্দেশ্যে পা বাড়ালো। চলতি পথে ফারিন বলল, স্যার, হুম, কিছু মনে করলে একটা কথা বলবো, একটা কথা জিজ্ঞাসা করি। নির্ঝর ফারিনের দিকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে বলল, কি কথা? আপনি এর আগে কখনো এখানে এসেছেন? কেন আসবো? এই যেমন আজকে আমাকে নিয়ে এসেছেন, এর আগে কখনো কাউকে নিয়ে আসেননি? অন্য আর কাকে নিয়ে আসবো? ফারিন মনে মনে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। তার মানে নির্ঝরের এর আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না। শান্তি। তবুও একবার নির্ঝরকে বাজিয়ে দেখার জন্য বলল, না মানে গার্লফ্রেন্ড বা টাইপ কিছু? সঙ্গে সঙ্গে নির্ঝর রেগে গিয়ে বলল, ফালতু কথা বলা শেষ হলে চুপ থাকো। ওসব আউল ফাউল কাজকর্মের সময় ছিল না আমার কাছে। ফারিন ফিসফিসিয়ে বলল, আজকে বুঝলাম এই বেটা কেন এত আনরোম্যান্টিক। কথা বলতে বলতে এ দুজন গিয়ে একটা বেঞ্চে বসলো। ঠিক তখনই একজোড়া প্রেম যুগল তাদের বিপরীত দিকে ঠিক সামনের বেঞ্চটাতেই বসেছিল। হঠাৎই ছেলেটা মেয়েটার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে নিজের কাঁধে মেয়েটার মাথা রাখলো। তার দেখে ফারিনেরও ভীষণ ইচ্ছা করলো নির্ঝরের কাঁধে মাথাটা রাখার, কিন্তু নির্ঝরের দিকে তাকাতেই পরক্ষণে তার ইচ্ছার আশা উড়ে গেল। নির্ঝর একবার ছেলে মেয়েটার দিকে তাকিয়ে পরক্ষণে চোখ মুখ এমনভাবে কুচকালো মনে হলো কোনো অদ্ভুত জিনিস ঘটে গেছে তার সামনে। ফারিন তা দেখে মনে মনে বলল, সোনা পাখি ইচ্ছেগুলো
তোমার কবর আমি খুঁড়বো নাকি? নিজেরাই স্বেচ্ছাতে কবরে শায়িত হবে সোনারা। কারণ মোর বাপ মোরে এমন একজনের সাথে বিয়া দিছে, সে যদি জানতে পারে আমার আছো, তাহলে তোমাদের আগে আমাকে কবর দিবে। গধূলি লগ্নে পশ্চিম দিগন্ত রক্তিম বর্ণ ধারণ করে আছে, যেন কেউ সেখানে ছড়িয়ে দিয়েছে লাল আবি। শ্রাবণ মাস হওয়ায় সারাদিন বেশ বৃষ্টিপাত হয়েছে, তাই আকাশে আবছা রামধনুর দেখা মিলেছে। বৃষ্টির বিকাল থেকে বেশ কমে এসেছে। সারা বিকেল ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর বর্তমানে হৃদিতের গাড়ি চলছে আনায়াদের বাড়ির উদ্দেশ্যে। গাড়ির রেডিও সিস্টেমে বাজছে মৃদু মিউজিক, সেটা অফ করে দিয়ে আনায়া বলল, মিস্টার রিদি, এসব ফালতু মিউজিকের থেকে আপনিই সুন্দর গান করেন। হৃদিত ড্রাইভ করতে করতে তার দিকে ফিরে চোখ শুরু করে মুচকি হেসে বলল, তাই নাকি? তাহলে তো একটা গান গাইতেই হচ্ছে। আনায়া মৃদু হেসে বলল, তা গাইলে মন্দ হয় না। হৃদিত তার কথায় একগাল হাসলো, তারপর গলা খাকারি দিয়ে বলে উঠল। আনায়া হৃদিত গান শুনে মাথা নিচু করে মুচকি হাসলো। কিছুক্ষণ পর সামনে তাকিয়ে সে দেখলো তার বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছে। উত্তেজিত কণ্ঠে এসে বলল, থামুন থামুন, চলে এসেছি তো। আর কত দূর যাবেন? এরপরে তো। তাকে থামিয়ে দিয়ে হৃদিত বলল, কেন আমি আমার শ্বশুর বাড়ি যেতে পারি না? বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পরে কি হবে? এরকম কিছু না, কিন্তু এখনো তো আমি আমার বাবা মাকে কিছু বলিনি এই ব্যাপারে। আর তাছাড়া আপনার বাবা মাও। আমার বাবা মার কথা বাদ দাও, আগে বলো শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা রাজি হবে কিনা? আনায়া কিছু বলল না, কারণ সে খুব ভালো করে জানে এই মুহূর্তে সে যদি নিজের বিয়ের কথা বলে তাহলে তার বাবা মা এক পায়ে খাড়া। কিন্তু তার চিন্তা হৃদিতের মা বাবাকে নিয়ে। তারা নিশ্চয়ই নিজের একমাত্র ছেলের বিয়ে কোনো বড়লোক পরিবারের মেয়ের সাথে দিতে চাইবে। খামাখা আনায়ার মতো একটা মেয়ের সাথে কেনই বা তাদের একমাত্র ছেলের বিয়ে দিতে যাবে? হাজার হলেও তারা দেশের নামকরা ব্যবসায়ী সম্ভ্রান্ত পরিবার। আনায়া যখন এসব চিন্তায় নিমগ্ন, তখনই সে টের পায় হৃদিতের গাড়ি তাদের মেন গেটের সামনে এসে থেমেছে। কিছুটা সন্ধ্যা আসে গাড়ির হেডলাইটের আলো দিয়ে সরাসরি তাদের লোহার গেটে পড়েছে। আনায়া কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল। হৃদিতকে সে বারণও করতে পারছে না, আর এদিকে চিন্তাও হচ্ছে ভীষণ। হঠাৎই হৃদিত গাড়ি থেকে নেমে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার কোনো চিন্তা না করলেও হবে মিসেস খান। আনায়া গাড়ি থেকে নেমে আসলো। হৃদিত তার হাত শক্ত করে ধরে মেন গেট পেরিয়ে কলিং বেল চাপলো। কিছুক্ষণ পর দরজা খুললো আনায়ার বড় বোন ইনায়া। ইনায়াকে দেখে বেশ অবাক হলো আনায়া। ইনায়ার তো এখন আসার কথা না, সে যাই হোক। তবে সবচেয়ে বড় অবাক করার বিষয়টি হচ্ছে আনায়া হৃদিতকে একসাথে দেখে একদমই অবাক হলো না ইনায়া, বরঞ্চ ইনায়ার হাজবেন্ড জাহিদ এসে কুশল বিনিময় করলো হৃদিতের সাথে। আনায়া যখন বিশ্বের চরম সীমায়, তখনই সেখানে উপস্থিত হলো শিশির। ইনায়া জাহিদকে দেখে এসে বলল, আরে আপু, ভাইয়া ওদের যেতে দাও তো, ভেতরে নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবে। তার কথা শুনে ইনায়া আর জাহিদ মুচকি হেসে বলল। তারপর ইনায়া শিশির আনায়াকে আর জাহিদ হৃদিতকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। ঠিক তখনই ঘটলো একটা অন্যরকম বিস্ময়কর ঘটনা। ভেতরে ঢুকতে আনায়া দেখা হলো দুজন বৃদ্ধ দম্পতির সাথে। আনায়া এক দেখা চিনে ফেললো তাদের, দৌড়ে গিয়ে তাদের সালাম দিয়ে বলল, আরে আঙ্কেল আন্টি, আপনারা কেমন আছেন? আর এখন আঙ্কেলের শরীর ভালো তো? মধ্যবয়স্ক মহিলাটি দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ আম্মু, আমি সুস্থ। তোমার কি অবস্থা? আনায়া একগাল হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এত কিছুর মধ্যে সে খেয়ালই করলো না তার পাশে দাঁড়িয়ে সবাই মিটিমিটি হাসছে। হঠাৎই শিশির বলল, তা আয়ু, শুনবি না এনারা কেন তোদের এখানে এসেছে? আনায়া জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো। তা দেখে শিশির মুখ চেপে হেসে বলল, তাদের ছেলের সাথে তোর বিয়ের পাকা কথা ঠিক করতে। মুহূর্তে আনা একবার হৃদিতের দিকে তাকালো, তবে হৃদিতের মনোভাব ঠিক বোঝা গেল না। মধ্যবয়স্ক পুরুষটি বলল, হ্যাঁ আম্মু, তোমাকে আমাদের ভীষণ ভালো লেগেছে, তাই আমরা চাই তোমাকে আমাদের ছেলের বউ করে নিয়ে যেতে। তোমার কোনো আপত্তি আছে? আনায়া হৃদিতের দিকে তাকালে হৃদিত সবার উদ্দেশ্যে বলল, তাহলে আজকে আমি যাই, আমার মনে হয় এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই। তখনই আনায়া তাকে আটকে বলল, আপনি চলে যাবেন মানে? আর আপু, আম্মু, আব্বু, আমি এনাকে ভালোবাসি, এনাকেই বিয়ে করতে চাই। সবাই অবাক দৃষ্টিতে আনায়ার দিকে তাকালো। সেখান থেকে মধ্যবয়স্কা মহিলাটি বলল, সেটা কিভাবে হবে? তোমাকে তো আমাদের ছেলের বউ করেই নিয়ে যেতে চাই আমরা। আনায়া তার দিকে তাকিয়ে শালীন ভঙ্গিতে বলল, আমি দুঃখিত আন্টি। এটা ঠিক যে আপনারা ওই দিন আমাকে অনেক সাহায্য করেছিলেন, আমাকে অনেক কিছু বুঝতে সাহায্য করেছিলেন, কিন্তু
কিন্তু আমার পক্ষে ওনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। কিছু কথার মুহূর্তে এই ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। জাহিদ নিজেকে সামলাতে সামলাতেই বলল, ডিয়ার শালিকা, আগে শুনে তো নিতে ওনাদের ছেলেকে। আনেয়া জিজ্ঞাসা দৃষ্টিতে দম্পতিটির দিকে তাকাতে শিশির হাসতে হাসতে বলল, সাথে কি তোকে আমি বোকারাম বলি? এনারাই হচ্ছে হৃদিত ভাইয়া বাবা মা। শুনেই যেন আকাশ থেকে পড়ল আনায়া। এই দম্পতিকে সে চেনে কিছুদিন আগে থেকে। সে যেদিন আনায়া হৃদিতের সন্ধান তার ক্যাফেতে গিয়েছিল, কিন্তু হৃদিতের কোনো কিছুর খবরই সে পায়নি। সেদিনই একজোড়া দম্পতির সাথে দেখা হয়েছিল তারা বেশ কিছুক্ষণ ধরে আনায়ার সাথে গল্প করেছিল, তার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছিল, সে কেন এখানে এসেছে, আরও অনেক কিছু। বেশ অনেকক্ষণ ধরেই তাদের এসব আলাপচারিতা স্থায়ী হয়েছিল, কিন্তু কখনোই তারা নিজেদের পরিচয় উল্লেখ করছিল না। তবে আজ যখন আনায়া জানতে পারল এই দম্পতি তার ভবিষ্যৎ শ্বশুর শাশুড়ি, তখন যেন বিস্ময়ের শেষ সীমান্তে অবস্থান করলো। সে তো ভেবেছিল হৃদিতের বাবা যেহেতু অনেক বড় ব্যবসায়ী, সে তো অনেক বেশি গাম্ভীর্যপূর্ণ, আর হৃদিতের মা সিনেমায় দেখা বড়লোক সম্ভ্রান্ত শাশুড়িদের মতন হবে, যারা তাদের বৌমা হিসেবে হয়তো কোনো বড়লোক বাবার আদরে দুলালিকে চাইবে। কিন্তু বাস্তবে তার কিছুই নয়। এটা ভেবেই আনায়ার ভীষণ ভালো লাগছে যে মানুষগুলো অনেক বেশি আন্তরিক। আনায়া মুচকি হেসে মহিলাটির দিকে তাকাতে তিনিও আনায়াকে মুচকি হাসি উপহার দিয়ে বলল, আমরা অনেক আগে থেকেই তোমাকে চিনতাম মা। হৃদিতের ফোনে তোমার অনেক ছবি দেখেছিলাম, ওর তোমাকে ভীষণ পছন্দ, কিন্তু আমাদের একমাত্র ছেলে, তার জীবন সঙ্গিনী হিসাবে আমরা তো যে কোনো মেয়েকে পছন্দ করতে পারি না, তাই না? এজন্যই সেদিন তোমাকে মিথ্যা বলে বসিয়ে রেখেছিলাম যে আমাদের পরিবারে কেউ নেই। আসলে তোমার সাথে কথা বলে আমরা বুঝতে চেষ্টা করছিলাম যে তুমি আসলে কেমন। কিন্তু বিশ্বাস করো, সেই দিনই তোমাকে আমার আর হৃদিতের বাবার ভীষণ পছন্দ হয়, কিন্তু তোমাদের মধ্যে কিসের একটা জানি ঝামেলা চলছিল, তাই হৃদিত তোমাকে সরাসরি বিয়ের কথা বলতে বারণ করেছিল। কিন্তু আজকে যখন জানতে পারলাম তোমাদের সব ঠিক হয়ে গেছে আর তোমরা একে অপরকে নিজের জীবনসঙ্গী করে নিতে প্রস্তুত, তখন আর দেরি না করে দুইজন মিলে চলেই আসলাম তোমাদের বিয়ের পাকা কথাটা সারতে। তার কথা শেষে হৃদিতের বাবা রহমান খান আনায়ার বাবা মার উদ্দেশ্যে বলল, তাহলে বিয়ান যে কথা ঠিক করলাম তাই থাক, আগামী শুক্রবারেই তাহলে বিয়ের দিন তারিখ ধার্য হোক। আনায়ার বাবা মৃদু হেসে বলল, আপনাদের যেমনটা ইচ্ছা, শুধু দেখবেন আমার মেয়েটা যেন সুখী থাকে। জীবনে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এসেছে ও। হৃদিতের বাবা হৃদিতের দিকে ফিরে বলল, আঙ্কেল কি বললো শুনলে তো? পারবে আয়নাকে সারা জীবন সুখী রাখতে? হৃদিত আনায়ার চোখে চোখ রেখে বলল, যতক্ষণ এই দেহে রক্তের শেষ কণাটা অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই হৃদিত খান তার আইনকে আগলে রাখবে ইনশাআল্লাহ। রহমান খান হেসে টেবিলের উপরের ফ্রিজ থেকে একটা মিষ্টি নিয়ে আনায়ার বাবার গালে দিয়ে বলল, তাহলে আপনার সব প্রশ্নের উত্তর তো আমার ছেলেই দিয়ে দিল। তাহলে বিয়ের শুক্রবারেই ঠিক করি। আনায়ার বাবাও একটা মিষ্টি নিয়ে রহমান খানের গালে দিয়ে বললেন, তাই হোক। পুরো ড্রয়িং রুমে ছড়িয়ে পড়লো হাসির কলরব। আনায়া লাজুক দৃষ্টিতে হৃদিতের দিকে তাকালো। হৃদিত তখনও সেই একই সম্মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে আনায়ার দিকে। সময় যেন অবলীলায় চলমান এক স্রোতস্বিনী, এক বৃদ্ধ যাযাবর যে অপেক্ষা করে না কারো জন্যে। এই তো দেখতে দেখতে আরও 4টি দিন পার, হাতে আর মাত্র 3 দিন। তারপর আনায়ার হৃদিতের বিয়ে। অবশেষে শেষ হবে তাদের অপেক্ষার প্রহর। শ্রাবণের শেষ পূর্ণিমা আজ। অন্তরিক্ষে থালার মতো উজ্জ্বল জ্যোৎস্না প্রতিটি ছড়াচ্ছে রূপালী কিরণ। পুরো আকাশ জুড়ে প্রতিফলিত হচ্ছে সেই রূপালী আভা। আনায়াদের বাড়ির ছাদ আজ অন্যরকম অনুষ্ঠান বহুল। চারিদিকে ছোট ছোট স্ট্রিং লাইটের লাল নীল আলোক রশ্মির ঝলকানি। কাল আনায়ার হলুদ, পরশু মেহেদি, আর তারপর দিন বিয়ে। প্রত্যেকটা জিনিসই যেন ধারাবাহিক নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে। তবে আজকের রাতটা একটু বেশি অন্যরকম। আজকে সব আত্মীয় স্বজনরা এসেছে আনায়াদের বাসায়, সঙ্গে তার সব কাজিনরা। তারা সবাই মিলে তাই ঠিক করলো আজকের রাতটাকে একটু বেশি বিশেষ করে রাখার জন্য। সবাই মিলে ছাদে আড্ডা দিবে, হাসি ঠাট্টার কিছু আনন্দময় খেলার মাধ্যমে কাটাবে মুহূর্তখানেক। সিদ্ধান্ত অনুসারে ছাদে জমায়েত হয়েছে পুরো বাড়ির নবীনেরা, এমনকি এসেছে ফারিন আর নির্ঝররাও। সবাই ছাদে আসন পেতে গোল হয়ে বসে আছে।
ফারিন আর নিঝুম বসে আছে আনায়া, ইনা আর শিশিরের সাথে ছাদের ডান দিকে। সাথে আছে আনায়ার কতিপয় কাজিন, আর তাদের ঠিক বিপরীত দিকে বসে আছে নির্ঝর, জাহিদ, সাজিদ আর সৌজন্য। হঠাৎই সাজিদ বলল, ভাই শোন, তোদের মতো এত অঢেল সময় আমার নেই। আমি হলাম মিঙ্গেল মানুষ, বউ আছে, সেও আবার অসুস্থ। তাই এখন আমার উচিত একজন আদর্শবান স্বামীর দায়িত্ব কর্তব্য পালন করা, তার খেয়াল রাখা। আমি গেলাম। তার কথা শুনে জাহিদ তার পিঠে আলতো চাপড় দিয়ে বলল, আমি কি বলতাম ভাই, এইসব দিনকাল আমিও পার করে এসেছি। বউকে রেখে কোথাও যাওয়া আর নিজেকে আগুনের গর্তে ফেলে দেওয়া একই কথা। আর এই অবস্থায় আমাদের বিবিদের যে পরিমাণ মুড সুইং হয়। কথাটা বলে সে একবার ইনায়ের দিকে তাকালো। ইনায়া তখনও ফারিনের সাথে গল্পে ব্যস্ত। তা দেখে জাহিদ স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, শুনতে পাইনি, আজকের মতো রক্ষে। কথাটা বলতেই সবাই হেসে উঠল একযোগে। তখনই ইনায়া জাহিদের দিকে সরু চোখে তাকিয়ে বলল, কি করছো তুমি? নাও এইবার ঠেলা সামলো, যত দূর জাহিদ ঘোষ। ফের ছাদে পড়ল হাসির রোল। তখনই জাহিদ আর সাজিদ নির্ঝরের দিকে তাকিয়ে বলল, তা ভাই নির্ঝর, বিয়ে তো তুমিও করেছ, তোমার অবস্থা কি শুনি? নির্ঝর কিছু বলার আগে সাজিদ বলল, আরে ভাই, ও কি আমাদের মতন বোকা নাকি? ও নিজের স্টুডেন্ট বিয়ে করেছে যাতে ওর ওপর কথা না বলতে পারে। কি ভাই নির্ঝর, তাই না? ফারিন দাঁতে দাঁত চেপে বলল, তাই তো, এইবারে সবাই হারে হারে চেনে। হঠাৎ শিশির বলল, ভাইয়া, তোমার আলতু ফালতু কথা শেষ হলে যাও তো রুমে যাও। ইলমাপুর কিছু দরকার হয় কিনা দেখো তো। সাজিদ সেখান থেকে উঠতে উঠতে বলল, সাজিদ যেতে যেতে বলল, এই আরেক জুটেছে ইলমার চামচানি নন্দিনী। আচ্ছা শিশির, তুই কি আদৌ আমার বোন নাকি ইলমার বোন বলতো? আমি ইলমাপুরি বোন, এখন যাও। সাজিদ চলে যেতে শিশির বলল, সেইখানেই যাচ্ছিলাম, এইভাবে না বললেও পারতিস। জাহিদ ভাইয়া, তোমরা কি কোনো গেম স্টার্ট করবে নাকি এসব ফালতু বকবকই করবে? কোনটা? জাহিদ কিছু বলার আগে চিলেকোঠার শেষ সিঁড়িটা অতিক্রম করে ছাদে পা রাখতে রাখতে জিসান বলল, Hey guys, I'm here. জিসানের হঠাৎ কণ্ঠে সবাই তার দিকে তাকালো। জিসান আসলে জাহিদের ছোট ভাই, অর্থাৎ ইনায়ার দেবর। আনায়ার বয়সী ছেলেটা বেশ রসিক টাইপের, গায়ের বর্ণ উজ্জ্বল শ্যামলা, উচ্চতায় 5 ফিট 10-এর কিছু বেশি। সে এগিয়ে এসে সবার উদ্দেশ্যে বলল, That is not fair. আমার একমাত্র বিআইনের বিয়ের অনুষ্ঠান আমাকে ছাড়া। তাকে দেখে শিশির বলল, মিস্টার স্ট্যান্ড অফ কমেডিয়ান, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, এটা জাস্ট একটা আড্ডা। সেটা আমিও জানি, তবে আমাকে রেখে নট ফেয়ার। জিসানের কথা শুনে ইনায়া বলল, না না ভাইয়া, তোমাকে রেখে কিছুই করা হচ্ছে না, তোমারই জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা। জিসান এগিয়ে গিয়ে ইনায়ার পাশে বসে বলল, এই না হলে আমার লক্ষ্মী ভাবি। হঠাৎই তার চোখ গেল আনায়ার পাশে বসে একটা মেয়ের দিকে। মেয়েটাকে সে আগে কখনো দেখেনি, কিন্তু এক ঝলক তার দিকে তাকাতেই নিজের নজর যেন সরাতে পারল না জিসান। এত সুন্দর মিষ্টি একটা মেয়ে, টানা টানা চোখ, সরু চিকন নাক, পাতলা ঠোঁট আর অদ্ভুত সুন্দর চিকন জলাইন। জিসান সেদিকে তাকিয়ে ইনায়ার কাছে শুধালো, ভাবি, এই মেয়েটা কে গো? ইনায়া ফারিনের দিকে তাকিয়ে বলল, ও শিশিরের এক রিলেটিভ। নাম কি ভাবি ওর? ফারিন। কিন্তু তুমি এত কিছু শুনছো কেন? না কিছু না, ওই এমনি আর কি, নতুন দেখলাম তো তাই। ইনায়ার কিছু বলার আগে শিশির বলল, তো মিস্টার স্ট্যান্ড আপ কমেডিয়ান, আপনার ঝুলিতে তো সবসময় হাজারটা উল্টাপাল্টা উদ্ভট গেমের আয়োজন থাকে, তা কিছু একটা বলুন সেখান থেকে, আপাতত সেটাই হোক। জিসান ফারিনের দিকে থেকে চোখ সরে শিশিরের দিকে তাকিয়ে বলল, অফকোর্স শালিকা, আমি আজকের জন্য একটা দারুণ সুপার গেমের কথা ভেবে এসেছি। সে আর কিছু বলার আগে শিশির বলল, ফাজলাম করার জায়গা পাস না? আমি তোর কোন দিকে শালিকা লাগি রে? হ্যাঁ, কেন, তোর বোনকে না আমায় দিতে চেয়েছিলি? আমি আবার কবে তোকে আমার বোন দিতে চাইলাম? চেয়েছিলিস, এখন মনে করতে পারতেছিস না? শালি ওয়াদা ভঙ্গকারী, জানিস না ওয়াদা ভঙ্গকারী শয়তানের বন্ধু? আইসে আমার হাদিসওয়ালা, ভাগ্যিস আমার কোনো বোন নেই, আর বোন থাকলেও তোর সাথে বিয়ে দিতাম না। বোন তো তোমার আছে শালিকা, সে তো দেখতে পাচ্ছ না। কথাটা বলে সে একবার আর চোখে ফারিনের দিকে তাকালো। ফারিন তখন চেয়ে আছে তাদের দুষ্টুমির দিকে। তখনই জাহিদ বলল, এক গাঁটটা খাবি বজ্জাত, যে গেমের কথা বলতেছিলি সেটা স্টার্ট কর। আর একটা বাজে কথা বলে এমন কানমালা দেব না। ওফস ভাইয়া, এই কারণেই ভাবি বলে তুমি বুড়ো হয়ে গেছো।
রসকসের কিছু আছে তোমার ভেতরে? জাহিদ কিছু বলার আগে জিসান আবারও বলল, যাকে বাদ দাও সেসব কথা। তো এবার আসল কথায় আসি। আমার গেমের নিয়ম অনেকটা ট্রুথ অ্যান্ড ডিয়ারের মতো। এখানেও একটা সিলভার রিং থাকবে, আর সেটার ঘূর্ণন শেষে যার দিকে পড়বে তাকে দেওয়া হবে একটি নির্দিষ্ট অক্ষর, আর সেই অক্ষরটা দিয়ে তাকে গান গাইতে হবে। ওয়ান কাইন্ড অফ গানের কলি। বোঝাতে পেরেছি? সবাই একযোগে বলল, অবশ্যই। কিছুক্ষণ পর শুরু হলো কাঙ্ক্ষিত গেমটি। ঘূর্ণায়মান সিলভার রিংটি প্রথমে পড়লো আনায়ার দিকে। সবাই হো হই হই করে উঠল। শিশির ঠোঁট চেপে হেসে বলল, তাহলে উড বি ওয়াইফ অফ হৃদিত খান গান গাওয়ার জন্য প্রস্তুত? তো এতকাল তো শুধু হৃদিত ভাইয়ের গানই শুনলাম, আজকে যদি এখানে ভাই থাকতো তাহলে যা মজা হতো না। উফ, যাই হোক, তোকে অক্ষরটা তাহলে আমিই দেই, কি বলো সবাই? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।